বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে হিসাব বিজ্ঞান বিষয়টি পড়াচ্ছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি নতুন অধ্যায় শুরু করব আমরা, যেটি হচ্ছে সপ্তম অধ্যায়। এটির নাম হচ্ছে কার্যপত্র। আজকের ক্লাসে আমরা কার্যপত্র কাকে বলে, কার্যপত্র কিভাবে প্রস্তুত করতে হয়, অর্থাৎ কার্যপত্রের উপরে আমরা প্রারম্ভিক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কার্যপত্র কোনো বিবরণী বা হিসাব নয়। অর্থাৎ আমরা যে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এগুলো প্রস্তুত করি, কার্যপত্র এগুলোর ন্যায় কোনো হিসাব বা বিবরণী নয়, এবং এই জাবেদা, খতিয়ান, রেওয়ামিলের ন্যায় কোনো বাধ্যতামূলক ধাপও নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে একটি হিসাব চক্র রয়েছে, এই হিসাব চক্রের কতগুলো ধাপ রয়েছে, কার্যপত্র এই ধাপগুলোর মধ্যে পড়ে না। অর্থাৎ একটি হিসাব চক্রে যে কতগুলো ধাপ, যেমন জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, তারপর আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, কার্যপত্র এরকম কোনো ধাপ বা হিসাব বা বিবরণী নয়। এটি একটি ঐচ্ছিক ধাপ বা বিবরণী। মূলত একটি প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী সহজে এবং নির্ভুলভাবে প্রস্তুত করার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে হিসাবরক্ষকগণ এই কার্যপত্র প্রস্তুত করে থাকেন। এটিকে আর্থিক বিবরণীর ছায়া হিসাবও বলা হয়, এটিকে খসড়া হিসাবপত্র বলা হয়। যেহেতু আর্থিক বিবরণী সহজে এবং নির্ভুলভাবে প্রস্তুত করার জন্য খসড়া হিসেবে এটি প্রস্তুত করা হয়, এজন্য এটিকে খসড়াপত্র বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বৃহদায়তন ব্যবসায়ের যুগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে। বিশেষ করে যৌথ মূলধনী কোম্পানিগুলোর ক্ষেত্রে তো অবশ্যই সেটি বলার অপেক্ষা রাখে না। এই বৃহদায়তন ব্যবসায়ের যুগে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আকার আকৃতিও বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে, এজন্য এ সকল ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত প্রচুর লেনদেন সংগঠিত হয়, এবং এ সকল প্রতিষ্ঠানের রেওয়ামিলেও অনেক দফা থাকে, এবং স্বভাবতই তুলনামূলকভাবে অনেক সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলাও সংযুক্ত থাকে। এরূপ অবস্থায় বহু সংখ্যক সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলাকে সমন্বিত করার সময় হিসাবরক্ষকের ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। এ সকল অসুবিধা দূর করার জন্য এবং হিসাবগুলোকে যথাযথভাবে সমন্বিত করে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য একটি অতিরিক্ত খসড়াপত্র প্রস্তুত করা হয়ে থাকে, আর এটি হচ্ছে কার্যপত্র। মূলত কার্যপত্র হলো একটি বহু ঘর বিশিষ্ট এক প্রস্থ কাগজ বা কম্পিউটার স্প্রেডশিট, যাতে হিসাবরক্ষক সমন্বয় ও সমাপনী দাখিলাসমূহ এবং আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে থাকেন। সাধারণত বড় প্রতিষ্ঠানে হিসাবের সংখ্যা ও সমন্বয়ের দফা এত বেশি থাকে যে সেখানে কার্যপত্র প্রস্তুত করা অপরিহার্য হয়ে পড়ে। কারণ এরূপ প্রতিষ্ঠানে কার্যপত্র প্রস্তুত না করলে সমন্বয় দফাসমূহকে খতিয়ান হিসাবের সাথে সমন্বয় করার সময় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে নির্ভুলভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করা সম্ভব হয় না এবং আর্থিক বিবরণী প্রস্তুতে বিলম্ব হয়। সুতরাং বলা যায় যে আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বহু ঘর বিশিষ্ট
এক প্রস্থ কাগজে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে কার্যপত্র বলে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি রেওয়া মিল এবং কতগুলো সমন্বয় দেখতে পাচ্ছ। এটি মূলত কার্যপত্রের একটি প্রশ্ন, অর্থাৎ তোমাদেরকে কার্যপত্র প্রস্তুত করার জন্য এরকম একটি প্রশ্ন দেয়া থাকবে। তোমরা অবশ্যই একটি বিষয় খেয়াল করতে পারছো যে আর্থিক বিবরণীর ক্ষেত্রেও ঠিক একই রকম একটি প্রশ্ন থাকে, অর্থাৎ আর্থিক বিবরণীর জন্য যে প্রশ্নটি থাকে কার্যপত্রের জন্য ঠিক একই রকম একটি প্রশ্ন থাকে। সে প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য একটি রেওয়া মিল এবং কতগুলো সমন্বয় দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু কার্যপত্রটি একটি আর্থিক বিবরণী ছায়া হিসেবে প্রস্তুত করা হয়, অর্থাৎ একটি কার্যপত্র প্রস্তুত করা হয় একটি আর্থিক বিবরণী সহজে এবং নির্ভুলভাবে প্রস্তুত করার জন্য এটির ছায়া হিসেবে, এজন্য এটি প্রশ্নটিও একই রকম হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে কার্যপত্র প্রস্তুত করার জন্য একটি রেওয়া মিল এবং এর সাথে কতগুলো সমন্বয় দেওয়া থাকবে, এবং এরকম একটি রেওয়া মিল এবং কতগুলো সমন্বয় থেকে আমাদের কার্যপত্রটি প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যপত্র বিভিন্ন ঘর বিশিষ্ট হয়ে থাকে, কলাম বিশিষ্ট হয়ে থাকে। কার্যপত্রকে ইংরেজি ভাষায় ওয়ার্কশিট বলা হয়। তো কার্যপত্র 6 ঘর বিশিষ্ট, 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট, 12 ঘর বিশিষ্ট, এরকম বিভিন্ন ঘর বিশিষ্ট হয়ে থাকে। তবে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় হচ্ছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। আমাদের বাংলাদেশেও এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটি সবচেয়ে জনপ্রিয়। তোমাদের বোর্ড পরীক্ষাতেও এই 10 ঘর বিশিষ্ট কার্যপত্র সাধারণত এসে থাকে। আমরা 10 ঘর বিশিষ্ট কার্যপত্র নিয়ে আলোচনা করব এবং শিখব। পাশাপাশি অন্য ঘর বিশিষ্ট যেমন 8 ঘর বিশিষ্ট এবং 12 ঘর বিশিষ্ট কার্যপত্রের ছকটি কেমন হয়ে থাকে এবং এটি সম্পর্কেও আমরা একটি সংক্ষিপ্ত ধারণা নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি 8 ঘর বিশিষ্ট কার্যপত্র। শুরুতেই 3 লাইনের একটি শিরোনাম রয়েছে। প্রথম লাইনে প্রতিষ্ঠানের নাম হবে, তোমরা দেখতে পাচ্ছ আলম ট্রেডার্স। এরপর লিখবে কার্যপত্র। এরপর তোমাদের প্রশ্নে যে সাল এবং তারিখ দেওয়া থাকবে সে অনুযায়ী তোমরা লিখবে। আমি লিখেছি 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছকটি দেখতে পাচ্ছ। এটি মূলত 5 ঘর বিশিষ্ট বা 5 কলাম বিশিষ্ট একটি ছক। যেমন প্রথম ঘর বা প্রথম কলামটির শিরোনাম হচ্ছে হিসাবের শিরোনাম, দ্বিতীয় ঘর বা কলামটির শিরোনাম হচ্ছে রেওয়া মিল, তৃতীয় ঘর বা কলামটির শিরোনাম হচ্ছে সমন্বয়, চতুর্থ ঘর বা কলামটির শিরোনাম হচ্ছে বিশদায় বিবরণী, পঞ্চম কলাম বা ঘরটির শিরোনাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তোমরা দেখতে পাচ্ছ প্রথম ঘর বা কলামটি যেটির নাম হচ্ছে হিসাবের শিরোনাম, এই প্রথম ঘর বা কলামটি বাদে বাকি সকল ঘর বা কলামগুলোকে প্রত্যেকটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথম কলামটি বাদে পরবর্তী 4টি কলামকে আবার প্রত্যেকটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে ডেবিট এবং ক্রেডিটে। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে স্যার, এখানে একদিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় 5টি ঘর, আবার অন্য দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে 9টি ঘর। তাহলে এটি 8 ঘর বিশিষ্ট কার্যপত্র কিভাবে হলো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি হিসাবের শিরোনাম কলাম বা ঘরটি বাদ দাও তাহলে পরবর্তীতে মূল যে 4টি ঘর বা কলাম, সে 4টি কলাম বা ঘরকে যেহেতু প্রত্যেকটিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, সেহেতু সর্বমোট কলাম বা ঘরের সংখ্যা দাঁড়ায় 8টি। আবার অন্যভাবে বললে এখানে টাকার ঘর বা কলাম রয়েছে 8টি, এজন্য এটি 8 ঘর বিশিষ্ট কার্যপত্র। অর্থাৎ কোনো একটি ছকে যদি 8টি টাকার ঘর থাকে তাহলে এটি হবে 8 ঘর বিশিষ্ট কার্যপত্র। টাকার ঘর যদি 10টি থাকে তাহলে সেটি হবে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। টাকার ঘর যদি 12টি থাকে তাহলে সেটি হবে 12 ঘর বিশিষ্ট কার্যপত্র।
একটু সহজ করে বললে ৮ ঘর বিশিষ্ট কার্যপত্রে ৯টি ঘর বা কলাম থাকবে, একটি হিসাব শিরোনামের জন্য এবং বাকি ৮টি হচ্ছে টাকার জন্য। ১০ ঘর বিশিষ্ট কার্যপত্রে ১০টি টাকার ঘর থাকবে এবং এর সাথে একটি হিসাব শিরোনামের ঘর থাকবে। ১২ ঘর বিশিষ্ট কার্যপত্রে ১২টি টাকার ঘর থাকবে এবং এর সাথে একটি হিসাব শিরোনামের ঘর থাকবে। তোমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ৮ ঘর বিশিষ্ট কার্যপত্র। এখানে ৮টি টাকার ঘর রয়েছে এবং একটি হিসাব শিরোনামের ঘর রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি ১০ ঘর বিশিষ্ট কার্যপত্র। এখানেও উপস্থাপনটি একই রকম হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যথারীতি ৩ লাইনের একটি শিরোনাম হবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম, যেটি তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আমি একটি আমার মতো করে লিখেছি, আলম ট্রেডার্স। দ্বিতীয় লাইনে তোমরা লিখবে কার্যপত্র। তৃতীয় লাইনে গিয়ে প্রশ্নে যে তারিখ এবং সাল দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমরা এটিকে উপস্থাপন করবে। উপস্থাপনের ধরনটি হবে এরকম: এত সালের এত তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ১০ ঘর বিশিষ্ট কার্যপত্র। এখানেও ১০টি টাকার ঘর রয়েছে এবং একটি হিসাব শিরোনামের ঘর রয়েছে। ৮ ঘর বিশিষ্ট কার্যপত্রে তোমাদের ঘরগুলো ছিল এরকম: হিসাবের শিরোনাম নামে একটি ঘর, এরপর রেওয়া মিল, এরপর সমন্বয়, এরপর বিশদায় বিবরণী, এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখানে নতুন একটি ঘর বা কলাম সংযোজন হয়েছে, সেটি হচ্ছে সমন্বিত রেওয়া মিল। তোমরা দেখতে পাচ্ছ যে মাঝামাঝি ছকটির মাঝামাঝিতে সমন্বিত রেওয়া মিল নামে একটি নতুন ঘরের সংযোজন হয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই যে এখানে কি কি ঘর বা কলাম রয়েছে। প্রথম ঘর বা কলামটি রয়েছে হিসাবের শিরোনাম, এরপর রয়েছে রেওয়া মিল। এই রেওয়া মিলের কলামটিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, ডেবিট এবং ক্রেডিট। এরপর সমন্বয়, এটিও দুই ভাগে বিভক্ত, ডেবিট এবং ক্রেডিট। নতুন যে ঘর বা কলামটি সংযোজন হয়েছে সেটি হচ্ছে সমন্বিত রেওয়া মিল, এটিও দুই ভাগে বিভক্ত, ডেবিট ক্রেডিট। এরপর বিশদায় বিবরণী, এরপর আর্থিক অবস্থার বিবরণী। প্রত্যেকটি ঘর বা কলাম দুইটি ভাগে বিভক্ত, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ১০ ঘর বিশিষ্ট কার্যপত্রে আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে ১০টি টাকার ঘর থাকবে এবং একটি হিসাবের শিরোনাম নামে একটি ঘর থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৮ ঘর বিশিষ্ট কার্যপত্রে আমাদের যে ঘরগুলো ছিল, ১০ ঘর বিশিষ্ট কার্যপত্র এই একই ঘরগুলোই থাকবে, শুধু নতুন একটি ঘরের সংযোজন হবে বা কলামের সংযোজন হবে, সেটি হচ্ছে সমন্বিত রেওয়া মিল। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ১২ ঘর বিশিষ্ট একটি কার্যপত্র। এখানেও শিরোনামগুলো যথারীতি আগের মতোই হবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম, এরপর কার্যপত্র, এরপর তোমাদের প্রশ্নে যে সাল এবং তারিখ থাকবে সেই সাল এবং তারিখ অনুযায়ী উপস্থাপনটি করবে তোমরা, এত সালের এত তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ১২ ঘর বিশিষ্ট কার্যপত্রের একটি ছক। ১২ ঘর বিশিষ্ট কার্যপত্রের একটি ছকে ১২টি টাকার ঘর থাকবে এবং একটি হিসাবের শিরোনামের ঘর থাকবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হিসাবের শিরোনাম নামে একটি ঘর রয়েছে বা কলাম রয়েছে, এরপর রয়েছে রেওয়া মিল। এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ দুইটি কলামে বা দুইটি ঘরে ভাগ করা হয়েছে, ডেবিট এবং ক্রেডিট। এরপর রয়েছে সমন্বয়, এটিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। এরপর সমন্বিত রেওয়া মিল, এটিও দুই ভাগে বিভক্ত। এরপর বিশদায় বিবরণী, এরপর সংরক্ষিত আয় বিবরণী। এটি এখানে নতুন সংযোজন হয়েছে, অর্থাৎ ১০ ঘর বিশিষ্ট কার্যপত্রে আমাদের যে ঘরগুলো ছিল এর সাথে ১২ ঘর বিশিষ্ট কার্যপত্রে নতুন সংযোজন হচ্ছে এই সংরক্ষিত আয় বিবরণী। সর্বশেষ আর্থিক অবস্থা বিবরণী, এটিও দুই ভাগে বিভক্ত। অর্থাৎ ১০ ঘর বিশিষ্ট কার্যপত্রে যে ঘর বা কলামগুলো রয়েছে
12 ঘর বিশিষ্ট কার্যপত্র একই ঘর বা কলাম থাকবে, শুধু নতুন হিসেবে সংযোজন হবে সংরক্ষিত আয় বিবরণী। এটি বিশদ আয় বিবরণীর পর বসবে এবং আর্থিক অবস্থার বিবরণীর পূর্বে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 12 ঘর বিশিষ্ট কার্যপত্রে ঘরের সংখ্যা ক্ষেত্রে তোমাদের যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে 12টি টাকার ঘর হবে এবং একটি হিসাবের শিরোনামের ঘর হবে। তোমরা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবে যে তোমরা যখন খাতায় কার্যপত্রটি করবে, তোমরা সাধারণত অন্যান্য অঙ্ক বা হিসাব বা বিবরণীগুলো উল্লম্ব বা খাড়াভাবে তোমরা খাতায় প্রস্তুত করো। কার্যপত্র অবশ্যই তোমাদেরকে আড়াআড়িভাবে প্রস্তুত করতে হবে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কার্যপত্র তোমাদেরকে খাতায়, পরীক্ষার খাতায় হোক আর সেটি তোমাদের বাসার খাতায় হোক, যে তোমাদের কার্যপত্রটি আড়াআড়িভাবে প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাসে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের কোনো আবশ্যিক ধাপ নয়, এটি একটি ঐচ্ছিক ধাপ। এটি প্রস্তুত করলেও চলে, না করলেও চলে। সাধারণত বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানে এটি প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী সহজে এবং নির্ভুলভাবে প্রস্তুত করার জন্য হিসাবরক্ষকগণ আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে খসড়া হিসেবে এই কার্যপত্রটি প্রস্তুত করে থাকেন। এটি বিভিন্ন ঘর বিশিষ্ট হয়। সবচাইতে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় হচ্ছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। 10 ঘর বিশিষ্ট কার্যপত্রে 10টি টাকার ঘর থাকে এবং একটি হিসাব শিরোনামে ঘর থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে পোস্টের নিচে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে, আমি ইনশাল্লাহ সেগুলো রিপ্লাই দিব। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।